মনে হচ্ছে নীল চাদরের মধ্যে দলা দলা পেঁজা তুলো রাখা আছে। আজকে সকালে একটু অন্যরকম খাবার। ঠিক আছে মা? হ্যাঁ ঠিক আছে, বলার পরে ঠিকই হয় তো। বছরের প্রথমে নতুন চাল দিয়ে। খোকা কোথায় দীপশিকা? ওর বাবা বলতেছে ঠাকুরমা নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? ভারতীয় সময় অনুযায়ী দুপুর বেলা একটা মানে এই একই প্ল্যাটফর্মে সাথী বিপ্লব ব্লগ প্রতিদিনের মতো আজও হাজির। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আর আমার নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যদি প্রথমবারের জন্য চ্যানেলটি দেখেন একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুদের তো কিছু বলার নেই, প্রথম থেকে যেভাবে পাশে আছে আশা করব আগামী দিনেও এইভাবে পাশে থাকবে। একবারে তো পিলার বানানো হচ্ছে, আর এদিকে পিলার যে বসানো হবে সেইগুলো এই যে মার্কিং করা আছে। তারপর কতটা লেভেল পর্যন্ত পিলারগুলো বসানো হবে সেই লেভেলগুলো আগে একদিনও করেছিল, আর আজও করছে, কিছুটা বাকি আছে। কারণ এই যে লাঠিগুলো আপনারা চারিদিকে দেখছেন একটা মার্কিং করা আছে, এই রকম কিন্তু ঘন ঘন পিলার বসবে। যেহেতু এটা ফাঁকা জায়গা, প্রচণ্ড পরিমাণে হাওয়া হয় আমাদের এখানে সব সময়, তাই তার জন্য এই ব্যবস্থা যে অনেকটা ঘন ঘন পিলার বসানো হবে। কিছুটা মার্কিং করতে বাকি ছিল পাইপ লাইন দিয়ে। এখন বাবা আর ভাই সকালবেলা উঠে এক কাপ চায়ে চুমুক দিয়ে সেই লেভেলটা করতে লেগে পড়েছে। আর ওদিকে সূর্যি মামা মেঘের আড়াল থেকে কখনো মুস্কি হাসি দিচ্ছে, আবার কখনো হাসিটা বিলীন হয়ে যাচ্ছে। এখনও ঠিকঠাক করে ওঠেনি, যথেষ্ট বেলা হয়েছে, মানে আমাদের এখানটায় অনুযায়ী যথেষ্ট বেলা। আমরা যেহেতু অনেক সকাল সকাল উঠি, তা এর আগেও সূর্যি মামা উঠে যায়। আজকে জানি না ওয়েদারটা কেমন হবে। আর মেঘটা দেখুন কত সুন্দর লাগছে। মনে হচ্ছে নীল চাদরের মধ্যে দলা দলা পেঁজা তুলো রাখা আছে। ওরা চা খাওয়া হয়ে গেছিলো ওদের, তো আমি একবার ফেরার পথে কাপ দুটোকে নিয়ে ফিরছি। আর দেখছি রৌদ্রটাও বেশ চড়া হবে আজকের মনে হচ্ছে। ওই যে এখন যাক, একটু রোদ হলেই ভালো। কয়েকদিন ধরে খুব একটা রৌদ্র হচ্ছে না, একটু ভালো লাগছে না। আর এই যে ভাই এখান থেকে কিন্তু 2 রকমের টন চিপ বালি তো এখান থেকে নিচ্ছে, অনেকটা পরিমাণে ছিল। আস্তে আস্তে দেখতে দেখতে যত কাজ এগোচ্ছে জিনিসও একটু একটু করে কম হতে শুরু করছে। এখন ঠান্ডার ভয়ে আমি আগের দিন বিকালবেলা সমস্ত বাসি কাজ করার চেষ্টা করি, যেমন উনান নেতা দেওয়া, কালি হাঁড়ি বাসনগুলো যে থাকে সেগুলো মাজার। একমাত্র শুধু রাতের খাওয়ার বাসনগুলোই থাকে যেগুলো সকালে মাজা হয়। এখন সকালের রান্না বান্না করা হবে, তো আজকে ঠিক হচ্ছিল কি রান্না হবে। ভাই বলল ভাত আর আলু ভাজা করো, আর মা কি বলছে এবার দেখা যাক। ও মা, ভাই তো ভাত আর আলু ভাজা করতে বললো, তুমি আবার চাল নিয়ে বসছো? ও জানে না তো এত চাল চালকে কুটি নিয়ে এলাম তো মামার কাছ থেকে। ও এত চালি ফেনা ভাত করা দিন, অনেকদিন ফেনা ভাত আলু সেদ্ধ খাওয়াই না। তুই একটা কিছু দাও দিনি, ঝেড়ে রাখবে চাল? দুধ রাখি। হ্যাঁ খুদ ও মা, তোমার সামনের চুলগুলো অনেকটা সাদা হয়ে গেছে। বাজার বারের দিন টাকা দেবে, আমি একটা চুল কালি করা ওই এনে দেবো। ঠান্ডা ঠান্ডা আমি কালি করতে না না, খুব বাজে লাগছে দেখতে। দূর বাবু, ঠান্ডা খুব, ও শীত ঠিক কমে যাক। আর না গো, সবসময় তো শীত শীত পড়ছে, তাও তো করতে হবে।
তো কমে গেলি মনে করতেলাম কালি পারবো কোনে। শীত আর কমবে না, প্রতিদিন ভাবি আজ না হোক কাল কমে যাবে, কাল কমে যাবে, তো দেখা যায় পরের দিন আরো বেশি পরিমাণে শীত পড়ে। কি করবো সারাদিন দেখবি। আজকে সকালে একটু অন্যরকম খাবার, শীতের সকাল তো তাই ফ্যানে ভাত, আলু সেদ্ধ, আর গাছে দেখি বেগুন হয়েছে কিনা, বেগুন তুলতে যাব, বেগুন ভাজা করার ইচ্ছা আছে। এখন মা আবার চিন্তা করছে দুপুরবেলা কি খাবে, বেগুন ভাজা খাবে কি খাবে না। না না, বাড়ির গাছের বেগুন মাছ দিয়ে ঝোল করো। না না, একটা করে বেগুন ভাজা খেলে খাবো, আর বাদ বাকি সব মাছ দিয়ে ঝোল হবে। ঠিক আছে মা? হ্যাঁ ঠিক আছে, তো বলার পরে ঠিকই হয় তো। খাওয়া হচ্ছে যে ল্যাম্পটা বেশিক্ষণ থাকছে না, বারবার শুধু নিভে যাচ্ছে। একবার ধরে উঠলে এক্ষুনি বেশ জ্বলবে সুন্দর। আমরা এই সকালে বছর শীতকালে প্রথমবার আজকে ফ্যানে ভাত খাবো না। আতপ চাল এতদিন বানাতে পারিনি। আর আমাদের যা চাল ছিল সেই ইন্দ্রা মামি তো নিয়েছিল পূজার জন্য। তো মামি আবার বললো আমার এবার ধান হয়নি, আমার আতপ চাল দিও। তো এক কেলেঙ্কারি আবার কটা ভাঙাতে হবে ওর জন্য। বাড়িতে যত প্লাস্টিক যেখানে পড়ে থাকে বাবা গুড়ি আনে, এনে একটা বস্তার মধ্যে করে রাখে উনানে দেওয়ার জন্য। এগুলো সব বাবারই দায়িত্ব মোটামুটি, আমরা দেখলেও করি না, জানি বাবা করে দেবে। কেন মামি বাবা? কোথায় যাচ্ছ? মিলি কোথায়? মিলি কই? ও মামি, মিলি কোথায়? মিলি কোথায়? হাওয়া উল্টো পাল্টা দিচ্ছে, উনান কি সুন্দর ধরে গেল। একটু বাঁদিকে সরে বসে না, তাও জানে না, বসে বসে ধোঁয়া খাচ্ছে। কেন একটু সরে যাওয়া যাচ্ছে না? আরে বুঝতে পারছে, উল্টো পাল্টা ধোয়া দিচ্ছে তো, একবার ওদিক চলে যাচ্ছে, একবার এদিক চলে আসছে। এই যে আগে থেকে পরিমাণ মতো চাল আলু নিয়ে নিয়েছি, এগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই বড় কাঠটা দিয়ে দিচ্ছি, এখন স্নানের জল বসিয়ে দেবো। এত এগিয়ে দিতে হবে না, এত এগিয়ে দিতে হবে। দেবো না, ছোট কাঠ দাও। খাওয়া দাওয়া করে জোগাড় যন্ত্র করে রান্না করতে সেই অনেক দেরি। তাই একটু বেলা হবে। এটা ভালোভাবে ধরে উঠলে একটু যাবো বেগুন গাছের দিকে। বছরের প্রথমে নতুন চাল দিয়ে আজ ফ্যানে ভাত করা হচ্ছে। আর এই যে দেখুন নতুন চাল বলে কিন্তু একটু দলা দলা হয়ে যাচ্ছে, সেটাকে আমি বারবার একটু নেড়ে দেবো, দিলে আর এই দলা দলা ভাবটা থাকবে না, খুব সুন্দর হবে। ওমা, তোমার হাতের কাজ হলো, চলো বেগুন তুলতে যাবো।
ফ্যানে ভাত প্রায় হয়ে এসছে, এখন একটু লবণ দিয়ে আরো দিই। আর একটু আর আরো একটু দেবো? হ্যাঁ, আর একটু দেখ ভাতের এই? লবণ একটু কমাও, এই একটু কমাও তাই। আচ্ছা দেখ কারণ লবণ কম থাকলে তো পরে আমরা মাখিয়ে খেতে পারবো, লবণ বেশি হয়ে গেলে। এটা হতে লাগুক, আর একটু ফুট বাকি আছে। জাল সব বের করে নাও। আর চলো আমরা বেগুন তুলে আসি। চল। সেই যাই যাই বেগুন ভাজি মতো হয়েছে আমাদের, কখন থেকেই বলছে বেগুন তুলবো তুলবো। জল দিয়ে নিবি দাও, কেন বেগুন ভাজবো তো, কেন জল দিয়ে নেবো? তাহলে তাড়াতাড়ি চল। চলো। এই যে গাছ থেকে এই পরিমাণ বেগুন তোলা হয়েছে, তার থেকে দুটো বেগুন নেব ভাজা করার জন্য। ফ্যানে ভাত পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়েছি। এখন কিন্তু ধোঁয়া উঠছে, একটু পরে ঢাকা দেবো। অনেকগুলো বেগুন তুলেছি, তার মধ্যে দুপুরে রান্নার জন্য কিছুটা রাখবো, আর দুটো বেগুন নেব এখন ভাজা করব, সেই জন্য কেটে নেব। এটা নেব না এটা নেব? এটা নিই না ফ্যানে ভাতটা নামিয়ে নিয়েছি, এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেবো আলু মাখার জন্য। দেওয়ার পরে আমি কিন্তু ফ্যানে ভাতটা ঢেকে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, তাতে একটু লবণ দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে এই যে ধুয়ে রাখা বেগুনগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, এগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। বেগুনগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আর ঢেকে ঢেকে ভাজলে বেগুনগুলো খুব সুন্দর ভাজাও হয়, আবার সেদ্ধও হয়ে যায়। এই যে এক পিঠ করে ভাজা হয়ে গেছে, পিঠ উল্টে দিয়েছি, দিয়ে আবার ঢেকে দেবো। বেগুনগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মা বাড়ছে গরম গরম ফ্যানে ভাত। আবার কিন্তু এটা অনেকে ফেনা ভাতও বলে, আমাদের এখানে ফ্যানে ভাত বলে, সব রকমই বলা চলে। গরম গরম ফ্যানে ভাত, তাই বাবার থালার ফ্যানে ভাতটা খুব গরম, আর বাবা একদমই গরম খাবার খেতে পারে না। ভাই চামচ দিয়ে বাবার যে থালার খাবারটা আছে সেটাকে ঠান্ডা করার চেষ্টা করছে। মা ওদিকে আলু মাখছে, আর ভাই বেগুন ভাজা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। কেমন লাগছে বেগুন ভাজা দিয়ে ভাই? ও বা বলো। বছরের প্রথমে নতুন চালের ফ্যানে ভাত, আতপ চালের, কেমন লাগছে? খুব ভালো লেগেছে।
দারুণ হয়েছে। আমার বিপ্লব থাকলে আরো ভালো হতো। আমার একটু ভালোবাসে। সবাই খেতে বসছি, এবার আমিও একসঙ্গে খেতে বসবো। এই যে আমার প্লেটটা। দুপুরে খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিচ্ছিলাম, এদিকে মিলি আসছে। মিলি চল যাই দীপশিকাদের বাড়ির দিকে। দীপশিকা এসছে সঙ্গে আমাদের বাড়ির যে ঝোড়া শাক পাতা তুলি সেটা নিয়ে। খবরটা কি দীপশিকা, তুমি যে আমাকে ডেকে নিয়ে যাচ্ছ ঝোড়া হাতে, কারণটা কি বলো? মিলি দীপশিকাকে নিয়ে এখন আমরা যাচ্ছি দীপশিকাদের বাড়ি ঝোড়া হাতে। দেখা যাক কি নিয়ে আসি দীপশিকাদের বাড়ি থেকে। আর আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে তো ধনেপাতা হয়েছে। দীপশিকার মাকে বলাই আছে যখন পছন্দ হবে তখন সে ধনেপাতা নিয়ে যাবে। মাঝে মাঝেই দীপশিকা তুলতে আসে, যেমন আজও তুলতে এসেছিল, তেমন আমি ওকে বলেছিলাম আমাকে কয়েকটা পাতা তুলে দিস, আমারও লাগবে রান্নায়। দীপশিকার নিজের জন্য তুলে নিয়ে গেছে বাড়িতে, আর আমাকেও কিছুটা তুলে দিয়ে গেছে। আর ওই যে দেখছেন লাল জামা, ওটা হচ্ছে আমাদের মিলি মহারানী। সকাল থেকে তার কোনো দেখাই নেই। যেদিন থাকবে তো একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর যেদিন মনে করেছে যাবে না তো একটুও দেখা দেবে না। এখন হঠাৎ ঘুম থেকে উঠে মনে গেছিলো আমাদের বাড়ির সামনে, আমি আর দীপশিকা বেরোচ্ছি, তোকে বললাম চল দীপশিকাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তাই এখন মহারানী খালি পায়ে যাচ্ছে, তাও জুতো টুকানিও পায়ে দেয়নি। দীপশিকাদের এই যে মাঠে চাষ করেছে, করে আলু লঙ্কা গাছ বসিয়েছে। আর আলু গাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে বেতো শাক হয়েছে, ছোট ছোট। তবে এগুলো বড় হলে তখন কিন্তু আবার আমরা দীপশিকাদের বাড়িতে চলে আসবো শাক তুলতে। মাসিও বলেছে বৌমা যখন ডাকবো চলে আসবে। প্রচণ্ড পরিমাণে এই যে ছোট ছোট সবুজ সবুজগুলো দেখছেন, আলু গাছ ছাড়া এগুলো সব কিন্তু বেতো শাক। এই যে কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ভালো করে। এই যে কি পরিমাণে বেতো শাক বার হয়েছে এখানে। মা আর মাসি দুজনে এখন সেই দীপশিকাদের বাড়িতে এসছি। দীপশিকার ঠাকুরমার মানে মাসির যে পুঁইশাক মাচানটা লাগিয়েছিল মাসি, সেই পুঁইশাক মাচানে। ওই যে ওদিকে দীপশিকাও তুলছে। আর খোকা কোথায় দীপশিকা? ওর বাবা বলতেছে ঠাকুরমা এইসব দেখ হাতে খুব বলো ওই সবাই এত কাছে করে। এই বোমা তুলতে নিয়ে যায় নিয়ে ওই গেলে মিলি একটু শাক তুলে দিচ্ছেন না এখন কি লাগছে। হ্যাঁ কান দিয়ে নিয়ে নে ধরো বেশি কান নিয়ে কান নিয়ে না মা তুলে তুলে দেয়। আমি খাই বলে ছোট বৌমা তোলে, আমি পুজো করে গড়ে কেটে নিই তো। ওর গাল বলে ফাঁসি তো শুনে না কান দিচ্ছে নাকি বাসন দিয়ে না এই পুঁইশাক এই দুপুরবেলা এসেছিলাম। দীপক নদীতে উঠেছে অনেকদিন পর ছেলেটা, তাই একটু দেখা করতে এসেছিলাম। অনেক মাছ টাছ পেয়েছে, ওর জাল টাল ক্ষতি হয়েছে নাকি, সব কিছু গল্প ওর কাছ দিয়ে শুনলাম। ভালো মাছ বিক্রি করেছে, অসুবিধে হয়নি। তা বৌমা বললো যে মাসি কটা পুঁই শাকের বিটুলি তুলে নিয়ে যাও, সেটাও তুলে নিলাম। আর সারাদিনের কাজকর্ম সবটাই আপনাদের দেখানো হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটু কমেন্ট করে শেয়ার করে আমাদের বন্ধু হয়ে যাবেন। নমস্কার।